ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এ পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা ফিরব আলোচনায়। ইলিয়াস খান, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জেনে থাকবেন যে সাবেক উপদেষ্টা রিজওয়ানা উনি একটি মন্তব্য করেছেন যে ধর্মীয় উগ্রবাদীদের মেইন স্ট্রিমতে দেয়নি। তার পরিপ্রেক্ষিতে আজকে গতকালকে জামায়াতে ইসলামী বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগে সাবেক উপদেষ্টা রেজওয়ানা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিচার চায় তারা। আমার প্রশ্ন হচ্ছে, আসলে এই যে ক্ষমতা থেকে ছেড়ে যাওয়ার পরে যে এমন মন্তব্য, এটা তো আসলে গভর্নমেন্টকে এম্বারেস করার মতো। ধূম্রজাল তিনি সৃষ্টি করেছেন, এটা তার ব্যক্তিগত মতামত। আমরা দেখেছি নির্বাচনকে শুধু দেশি না বিদেশি পর্যবেক্ষকদের কাছে এবং ইভেন আমরা যারা গণমাধ্যম কর্মী আমরাও দেখেছি যে নির্বাচনটি খুব অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই একমাত্র নির্বাচন যে নির্বাচনের সবচেয়ে ক্যাজুয়ালিটি কম, কোনো মানুষ মারা যায়নি, কোনো কেন্দ্র দখল হয়নি। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ইতিপূর্বে কোনো নির্বাচনে ঘটেনি। আগে যে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সবগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোলা হয়েছে, যেমন 73 নির্বাচন হয়েছে এবং পরবর্তী যেগুলো হয়েছে, গত 3টি তো কোনো নির্বাচনে ছিল না। বাট বাকি নির্বাচনগুলো নিয়ে কিন্তু কোনো না কোনো প্রশ্ন উঠেছে, বাট এই নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। তো নির্বাচনে এই পর্যায়ে এসে নির্বাচন হয়ে গেছে 12 তারিখ, সরকার গঠিত হয়েছে, তখন তার এ ধরনের মন্তব্য তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন? তিনি যদি কোনো প্রমাণ দিতে পারেন সেটি ভালো কথা, প্রমাণ যদি না দিতে পারেন তাহলে কিন্তু তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। জি, হারুনুর রশিদ, একই প্রশ্ন আপনার কাছে। এই সময় এসে এরকম মন্তব্য উপদেষ্টা রিজওয়ানের। আচ্ছা, ওনার মন্তব্য, ধন্যবাদ আপনাকে। ওনার মন্তব্যের ব্যাখ্যা অবশ্য উনি ভালো দিতে পারবেন আমি মনে করি। আমি পড়েছি, আমি দেখেছি, উনি তো একটি ইন্টারভিউ দিয়েছেন। ওভারঅল এটা নিয়ে যে বিতর্কগুলো হচ্ছে সেটি আসলে প্রাণীধনযোগ্য। তো সেক্ষেত্রে জবাব দেওয়া উচিত। ওনার আসলে অবস্থান ব্যাখ্যা করেছেন বোধহয় আজকে একটি বিষয়ে, আমি কোথাও দেখলাম বোধহয় আপনাদের এখানে টকশোতে যুক্ত হওয়ার আগেই, যে উনি আসলে যেটা কি মনে করতে চেয়েছেন সেটি স্পষ্ট না করলে উনি বলছেন যে তার কথার সঙ্গে যে উগ্রবাদ যুক্ত করে দিয়ে এবং সেই জিনিসটাকে, যেটা এটা হয়তো একটা বক্তব্য দিয়েছেন অথবা কেউ ব্যাখ্যা দিয়েছেন, আমি ঠিক জানি না। তবে তার কথার ব্যাখ্যা খুব স্পষ্টভাবে তারই দেওয়া উচিত। এখন উনি মানে এরকম ঘরোয়া আলাপে কিন্তু এটা হয়তোবা আপনার উনি প্রকাশ্যেই বলেছেন একজন উপদেষ্টার সঙ্গে, মানে সাবেক উপদেষ্টার সঙ্গে একটি ঘরোয়া আলাপেও আমার দেখা হয়েছে এবং সেটি রেকর্ডেড না, তাই আমি কথাটি বলছি না। কিন্তু তারা কিন্তু বিতর্কিত কথা বলছেন, হয়তোবা তিনি এটি ঘরোয়া আলাপে বলছেন, কালকে হয়তোবা সংবাদ মাধ্যমে বলবেন। সৈয়দা রিজওয়ানা হাসান তিনি এখন বলছেন এই বিষয়গুলো। আমি স্পষ্টভাবেই বলি যে তারা যদি এরকম একটি অবস্থান তাদের থেকে থাকে, তা যদি তাদের কাছে স্পষ্ট হয়, তারা যদি মনে করেন, এটি খুব ক্লিয়ার কাট বলা উচিত এবং অবস্থান নেওয়া উচিত। নয়তো ধূম্রজাল সৃষ্টি হয়, যেটি ইলিয়াস খান সাহেব একটু আগেই বলছিলেন যে আসলে আপনি একটা কনফিউশন কেন ক্রিয়েট করেন, মানে এর মানে কি? মানে হচ্ছে যে আপনি 17-18 মাস একটি অন্তর্বর্তী সরকারে ছিলেন, থাকার পরে এখন ধূম্রজাল সৃষ্টির কি মানে থাকতে পারে? আপনি কি আরেকটি খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে চান? এই প্রশ্নগুলো কিন্তু খুব জরুরি হয়ে উঠছে। আমরা ব্রিগেডিয়ার জেনারেল সাকাত সাহেবেরও কিছু বক্তব্য আবার নতুন করে মাঠে আসছে। আমি মনে করি যে তাদের ওই দায়িত্বশীল লেভেলে থেকে যদি বলেন আপনি মিন করেন কাম ফরওয়ার্ড উইথ প্রপার ডকুমেন্ট, এ ধরনের কথা, মানে একটা কমেন্ট করে দিলেন, সুইপিং কমেন্ট, এবং এটা একটা সোসাইটিতে, একটি রাষ্ট্রযন্ত্রে নানা আলোচনার জন্ম দেবে। জামায়াত তো তার কথা নিয়ে একটি অবস্থানে চলে গেছে। আবার একটা জিনিস বলি যে খলিলুর রহমান সাহেব, ওনারা কোন ইস্যুতে তার পদত্যাগ চেয়েছেন বা কোন ইস্যুতে তার জবাবদিহিতা চেয়েছেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি যেটা বলি, খলিলুর রহমান সাহেব যে কথাটি বলেছেন গতকালকে বা তার আগের দিন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, যেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, সেটি বিএনপি এবং জামায়াতের সম্মতিতেই হয়েছে, এটি বলছেন। আমি মনে করি এক্ষেত্রে বিএনপির অবস্থান খুব পরিষ্কার হওয়া উচিত। তাহলে বিএনপির প্রকাশ করা উচিত, যারা এখন সরকারে আছেন বিএনপির, যে ওই চুক্তিতে কি আছে, সেটা নন ক্লোজার যে এগ্রিমেন্ট রয়েছে সেখানে কি আছে। কারণ এটা নিয়ে তো প্রচন্ড সমালোচনা হচ্ছে, অর্থাৎ নানা ধূম্রজাল কিন্তু এখন আছে এবং তৈরি হচ্ছে। এটি আসলে এই যে নতুন ইলেক্টেড গভর্নমেন্ট, তাদের
মুভ ফরওয়ার্ডের জন্য এটি এক ধরনের ব্যত্যয় তৈরি করবে। আমার মনে হয় যদি যদি কোনো ঘটনা থেকে থাকে আপনি স্পষ্ট করেন, নয়তো আসলে ধরি মাছ নাচুই পানি, একটু বললাম আর একটু অস্বীকার করলাম, এই ধরনের আচরণ অ্যাটলিস্ট দায়িত্বশীল মানুষদের কাছে আমি আশা করি না। এবং এবং এটা 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 যদি গণতন্ত্রের বিপরীত, এটা মৌলবাদীরা ক্ষমতায় আসবে না, গণতন্ত্রপন্থীরা ক্ষমতায় আসবে না, প্রোগ্রেসিভ লোক ক্ষমতায় আসবে, সেটা তো জনগণ নির্ধারণ করবে। তিনি ইচ্ছে করে কাউকে ক্ষমতায় আসতে দিলেন না, বা তারা মিলে চেষ্টা করেছেন, এটি বলার তো কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং আপনি জানেন যে বলা হচ্ছে যে ক্যাবিনেটের আমি মধ্যেও একটা ইলিয়াস ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি 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 যে ইলিয়াস ভাইয়ের কথা ধরে আমিও বলতে চাই যে আপনি মৌলবাদী, নন মৌলবাদী, বাম ডান এইগুলো বিভাজন কেন করছেন? বাংলাদেশের প্রচলিত রাজনীতি, সেই রাজনীতির স্ট্রাকচার, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন কানুনের আওতায় যারা রাজনীতি করছেন তাদের ব্যাপারে আপনি কিন্তু এভাবে প্রিসাইজ করতে পারেন না। ইট মে বি পলিটিক্যাল ডায়ালগ আদারওয়াইজ, বাট আপনি সরকারে ছিলেন, আপনি সরকারের বাইরে এসেছেন, এখন এই ধরনের কথা বলবেন, তাহলে আপনার চরিত্রটা দুই রকম প্রকাশ পাচ্ছে। আপনি মুখ এবং মুখোশের ভেতরে আছেন, তো এটি তো ঠিক না দায়িত্বশীল জায়গা থেকে। আরেকটা ব্যাপার ওইটাই আমি বলি যে ওনার নামটা আমি বললাম না, যেহেতু উনি ঘরোয়া পরিবেশে বলেন, তিনি বললেন যে কি বললেন, বলছে যে জামাতকে তো আমরা আসলে, আমি থাকার কারণে জামাত তো অত বড় আকারে ঢুকতে পারে না, নয়তো আরো বড় আকারে ঢুকতো, এ কথা বলছেন। তো আমি সে প্রশ্ন করলাম, আমি তাকে, তিনি রেগে গেলেন। ওইখানে একটা ভালো আলোচনা ছিল, বিষয়গুলো নিয়ে আসেন। ইদানিং হয়তো আমার যে প্রশ্ন আপনাদের দুজনের কাছে, ইলিয়াস খান, প্রশ্নটা আপনাকে করি। আপনাদের একটু অবস্থান তৈরি করতে চাচ্ছেন, জি তৃষ্ণাটা পূরণ হয়নি, তৃষ্ণার্ত জায়গা থেকে হয়তোবা কথাবার্তার জি ইলিয়াস খান, আপনি শুনতে পাচ্ছেন ওকে? জি শুনতে পাচ্ছি, প্লিজ। জি, যেমনটি বললেন যে ধর্মীয় উগ্রবাদ মেইন স্ট্রিম হতে দেওয়া হয়নি, সেই সাথে সাথে জামাত আবার আজকে গতকাল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ এনে তাদের বিচার চাইলেন রেজওয়ানা এবং খলিলুর রহমানের। মানে ধর্মীয় উগ্রবাদের সাথে আসলে জামাত কেন আসলে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ টানলেন? না না, এখানে তো স্পষ্ট জামাত একটি ধর্মাশ্রয়ী দল। জামাতের তো আছে যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এটা তো জামাত দীর্ঘদিন ধরে বলছে। সুতরাং তিনি যে রেজওয়ানা চৌধুরী, তিনি যে জামাতকে রেজওয়ানা হাসান তিনি যে জামাতকে ইঙ্গিত করছেন, এটি জামাত বুঝতে পেরেছে, এবং সেজন্যই তারা এই মন্তব্যটি করেছে। তারা যে নালিশ করেছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি যে প্রতিনিধি, সরকারের যে প্রতিনিধি আসলেন, তার সাথে যদি নালিশ করেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে। কারণ আমরা দীর্ঘদিন দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলো বিদেশিদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নালিশ করেছে। এবং এই সংস্কৃতি থেকে আসলে আমাদের রাজনৈতিক দলগুলোতে বেরিয়ে আসতে হবে। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে সেটা তো তদন্ত সাপেক্ষ, বাট আমি তো একটু আগেই বলেছি যে এই নির্বাচন ছিল প্রশ্নাতীত একদম। কি বলে যে দেশি বিদেশি পর্যবেক্ষকরা যারা আসে তারা কিন্তু বলেছেন নির্বাচনটি ভালো হয়েছে। এখন একটি গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে, তখন এই ধরনের মন্তব্য গণতন্ত্রের অভিযাত্রাকে কিন্তু ব্যাহত করে। বরং আমাদের সবার উচিত, যারা আগে অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, এই সরকারে যারা আছেন, বিরোধী দল যারা আছেন, সবাই মিলেমিশে দেশটাকে গড়ার। আমরা তো অনেক কলহ, অনেক বিবাদ, অনেক বিতর্ক করেছি, এগুলো করে কিন্তু দেশ সামনের দিকে যায়নি। আপনি জানেন যে 91 সালের পরে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হয়েছিল, বাট একটি পর্যায়ে কিন্তু গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। গত 3 নির্বাচনের নামে প্রহসন হয়েছে। তার বাইরে এসে, এবং তার পরিপ্রেক্ষেই তো আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এবং অনুষ্ঠান যারা দেখছেন, তার বাইরে এসে কিন্তু আমরা একটি নতুন গণতান্ত্রিক পরিবেশ চাই বলেই কিন্তু অভ্যুত্থানটি ঘটেছে। এখন যদি আবার পরস্পর এ ধরনের কাদা ছোড়াছুড়ি এগুলো যদি করি, তাহলে তো গণতন্ত্র আবার বিপন্ন হবে, আবার সুযোগ কি গণতন্ত্র বিরোধী যে শক্তি আছে আবার কিন্তু সেই সুযোগটি টেনে নিবে। আপনি লক্ষ্য করেছেন নির্বাচনের আগে কিন্তু নানা প্রশ্ন হয়েছে, এক ধরনের কি উইশফুল থিঙ্কিং যে যাদের ছিল, যে নির্বাচনটি হবে না ঠিক মতো হতে। এবং আমরা কিন্তু ইলেকশনের আগেও প্রতিদিন আমরা বিভিন্ন ব্যক্তির কাছে প্রশ্ন শুনতাম, আদৌ কি নির্বাচন হবে, বাট নির্বাচনটি হয়েছে, এবং খুব সুষ্ঠু সুস্থ একটি গণতন্ত্রের বিকাশ কিন্তু ঘটেছে। কারণ আপনি দেখেছেন
বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু বিরোধী দলগুলোর নেতাদের বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন এবং তাকে খুবই কি বলে খুব সবাই খুব স্বাগত জানিয়েছে এবং বাংলাদেশের মানুষও, সাধারণ মানুষও এটি পছন্দ করেছে। কারণ এই সংস্কৃতি দীর্ঘদিন বাংলাদেশে ছিল না, যে বিরোধী দল সরকারি দল পরস্পরের যে সৌহার্দ্য, সেটি কিন্তু ছিল না। বাট জনাব তারেক রহমান সেটি কিন্তু তিনি চালু করেছেন। এই ধারা অব্যাহত থাকুক। এখন এই জি, আমাদের একটা কাদা বিরতির সময় হয়েছে ইলিয়াস খান, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ইলিয়াস খান এবং হারুন রশিদ। ফিরছি আলোচনায়। ইলিয়াস খান, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, একটু শুনবো। এটা এটা আমরা জাতি হিসেবে গর্বিত হয়েছি, তিনি এটি ডিজার্ভ করেন। আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, যে মেজর জলিল সাহেবকে এবার পুরস্কারটি দেওয়া হচ্ছে। তিনি একমাত্র সেক্টর কমান্ডার, তাকে কোনো কিন্তু মুক্তিযুদ্ধের খেতাব পাননি তিনি। কারণ আপনি জানেন যে ভারতীয় বাহিনী যখন লুটপাট শুরু করেছিল খুলনা অঞ্চলে, তিনি কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং তিনি কিন্তু বাংলাদেশের প্রথম রাজবন্দী। এই ঘটনার পরে তাকে বন্দী করা হয়েছিল, রাষ্ট্র তাকে সম্মান আগে দেয়নি, বাট এবার দিয়েছে। এবং এই সঙ্গে আমি আরো একটু অনুরোধ করতে চাই এই গণতান্ত্রিক সরকারের প্রতি, তাকে যেন মুক্তিযুদ্ধের খেতাব, কারণ সব সব সেক্টর কমান্ডারকে কিন্তু খেতাব দেওয়া হয়েছে বীরুত্তম, সবাই বোধহয় বীরুত্তম, কিন্তু একমাত্র তার খেতাবটি কিন্তু তাকে কিন্তু খেতাব দেওয়া হয়নি। এই সুযোগ আমি যদি বলতে চাই, তাকে সেই খেতাবটি দেওয়া উচিত। এবং যে তালিকাটি এবার দেখেছি 15 জন ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠান, সেটিও যথাযথ হয়েছে। এটাই যথাযথ এই কারণে বলবো, যেমন জাফরুল্লাহ চৌধুরীর নাম যদি বলি, তার কিন্তু এদেশের স্বাস্থ্য সেবায় বিরাট অবদান রয়েছে, কিন্তু তিনি কিন্তু আগে আগে তাকে এই পুরস্কার দেওয়া হয়নি, আরো অনেককে দেওয়া হয়েছে। 2-1 জন নিয়ে টুকটাক প্রশ্ন উঠেছে আমি দেখছি ফেসবুকে, বাট সব মিলে পুরস্কারটি নিরপেক্ষ এবং ভালোভাবে হয়েছে। কারণ এই স্বাধীনতা পুরস্কার, 21 পুরস্কার, এগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন চালু হয়েছিল, আপনি আপনি নিশ্চয়ই জানেন। এবং আমরা আগে যে পুরস্কারগুলো দেখেছি সেগুলো কিন্তু কি বলে নিরপেক্ষভাবে দেখেছি, বাট গত আওয়ামী লীগের আমলে এটি কিন্তু দলীয় বিবেচনায় দেওয়া হতো। যেমন নোবেল পুরস্কার নিয়ে অনেক প্রশ্ন আছে, যেরকম সেরকম আমাদের পুরস্কারগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে আগে, কিন্তু এবার পুরস্কারটি নিয়ে খুব বেশি প্রশ্ন করার সুযোগ আছে বলে আমি মনে করি। আপনি 21 পুরস্কার দেখেন, খুব নিরপেক্ষ ব্যক্তিদের দেওয়া হচ্ছে, এটি অত্যন্ত ভালো দিক। এবং এই সরকার এটি একটি শুরুটা খুব ভালো হয়েছে বলে আমি মনে জি, করি। আমরা একটু হারুন আমাদের রশিদের কাছে এই ব্যাপারে একটু জানতে চাই। জি জি, আমি যেটা মনে করি যে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখছি স্বাধীনতা পদক আপনার, তারপর 21শে ফেব্রুয়ারি বা যেটা দেয়া হয়, এগুলো আসলে রাজনীতির বাইরে যে সবসময় করা উচিত। তো আমরা অতীতেও কখনো দেখিনি যে রাজনীতির বাইরে কখনো এই পুরস্কারগুলো দেওয়া হয়েছে। তো এই সরকার যদি রাজনীতির বাইরে যেতে পারে সেটা ভালো, ইলিয়াস খান সাহেব যেটা বললেন। তবে আমি মনে করি এটা রাজনীতির বাইরেই হওয়া উচিত, যারা এই পুরস্কারগুলো পাওয়ার যোগ্য তাদেরই যেন দেয়া হয়। শুনতে পাচ্ছেন তো আপনি? জি, যে আমি তবে একটু বিষয় একটু পিছনে যেয়ে বলতে পাই, আমি সৈয়দ রেজওয়ানা হাসানের ওই স্টেটমেন্টটা দেখলাম মাত্র। উনি বলেছেন যে আসলে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেননি, উনি বলেছেন যে মাজার ভাঙা, নারীদের কটূক্তি করা, তাদের ব্যাপারে তাদেরকে মেইন স্ট্রিম হতে দেয়নি, এই জায়গাটা, এটা নির্বাচনের প্রসঙ্গে না। কিন্তু এই বক্তব্য আমি গ্রহণ তাদের করলাম বিরুদ্ধে না। তাদের না, আমরা বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে নিয়েছে। বলেছি, এটাও আমরা বলিনি এই অনুষ্ঠানে। না না না, উনি যে স্টেটমেন্ট দিছে, কিন্তু এই ব্যাপারেও আমার কথা আছে যে আসলে অন্তর্বর্তী সরকার যদি বলি, তারা আসলে এগুলো কোনো ব্যবস্থা নেয়নি, বরং বরং হামলা আশকারা হয়ে দিয়েছে যাওয়ার বলা পর যায়। আশকারা দিয়েছে, হামলা হামলা হয়ে যাওয়ার পরে, নিঃশেষ হয়ে যাওয়ার পরে, তারপরে তারা ওখানে একটা বিবৃতি দিয়েছে। মানে সরকার যখন বলে যে নিন্দা জানায়, এর চেয়ে হাস্যকর কি আছে? যেখানে সরকার ব্যবস্থা নেবে সেখানে এই রিজওয়ানা হাসানরা নিন্দা জানিয়েছে। মানে এটি যে কত বড় একটি মকারি শব্দটা আমি ব্যবহার করতে চাই আপনার সঙ্গে সেটি। এটা যোগ করি, এরপর হারুন রশিদ, আপনার সঙ্গে যোগ করি। একটি পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়ে, ঘোষণা দিয়ে আরেকটি পত্রিকা অফিস জ্বালাতে গিয়েছে দুর্বৃত্তরা, মব সৃষ্টিকারীরা, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটি এটি ভাবা যায় না। 5 ঘন্টা আমাদের সহকর্মীরা ছাদে আটকে ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন। আগুন জ্বলছিল, তারা বাঁচবে কি বেরোতে পারবে কিনা আদৌ তারা বুঝতে পারেনি। বাট সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত লোক ছিল, মব সৃষ্টিকারী কিন্তু তত লোক ছিল না। কিন্তু সরকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এবং শুনছি যে এখন অনেককে গ্রেফতার করা হয়েছে। কই, আমরা তো কোথাও কোথাও কোনো গণমাধ্যমে দেখলাম না
যে গ্রেফতার করেছে। আমি ওই দিন প্রথম আলোতে গিয়েছিলাম, সেখানে একটি ভিডিও দেখাচ্ছে ওই যে পোড়া ভবনটায়। ভিডিওতে কিন্তু অনেক চেহারা বোঝা যায় যে এরা এরা এর সঙ্গে জড়িত ছিল, কিন্তু খুব বেশি কাউকে গ্রেফতার করেছে বলে আমরা কিন্তু দেখিনি। 200 মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে কবর থেকে তুলে। এটি এটি তো এখন যদি বলে যে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আপনি খুব চমৎকার একটা টার্ম ইউজ করেছেন যে সরকার নিন্দা যায়, এটা হাস্যকর, দুর্ভাগ্যজনক। আর কি মানে বরং তো এই সরকার মবকে উস্কে দিয়েছে, তার যেখানে জি, কাজ করা আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই মবকে আপনাদের দুজনের কাছে। জি। আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিল চাই টিআইবি, মোস্তাকুর রহমানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। না, মুস্তাকুর রহমানের বাতিল চাই কেন আমি বুঝলাম না। সবসময় কি অর্থনীতিবিদই হতে হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর? এরকম কি কোথাও লেখা আছে? যেমন এখন যে ব্যক্তি হয়েছে মুস্তাকুর রহমান, তিনি একই সঙ্গে তার ব্যাকগ্রাউন্ড আছে অ্যাকাউন্টিং, তার আরো একটি ডিগ্রি আছে এবং তার কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও আছে। এখন যদি আমি ধরে নেই যে তিনি পারবেন না, আগেই যদি আমি ধরে নেই, এটি তো ভাবার সুযোগ নেই। আমরা দেখি কিছুদিন তার পারফরমেন্স কেমন হয়, আগেই আমরা তার পদত্যাগ চাইবো। যদিও একটি বিষয় আমার একটু আপত্তি আছে, যে বাংলাদেশ ব্যাংকের যে সদ্য বিদায়ী গভর্নর তাকে যেভাবে বিদায় দেওয়া হয়েছে সেটি দৃষ্টিকটু ছিল। আসলে তাকে বলে দিলেই হতো যে আপনি আর এখানে থাকতে পারবেন না, আপনি চলে যান। বাট প্রত্যেকটি সরকার তার পছন্দনীয় ব্যক্তিকে কিন্তু সব জায়গায় বসাবে। এটা রাজনৈতিক সরকার, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী ব্যাপী। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু রিপাবলিকানের ক্ষমতায় আসলে কর্মকর্তা সব রিপাবলিকান নিয়োগ দেওয়া হয় সাধারণত বড় বড় যে পজিশন গুলোতে। তো বাংলাদেশের ক্ষেত্রে আগে টিআইবি এই ধরনের তার পারফরমেন্স না দেখে যে বলে দিচ্ছে যে তাকে নিয়োগ বাতিল করতে হবে, এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। জি, হারুনুর রশিদ। আমি মনে করি যে সরকার যেরকম নিয়োগ দিতেও পারে, টিআইবি তো একটি সংগঠন, নাগরিকরা বা সংগঠন তার সমালোচনাও করতেও পারে। এবং টিআইবি যদি পদত্যাগ চায়, এটি বেআইনি কিছু করেনি, তাদের অ্যাসেসমেন্ট থেকে তারা এটা করছে। কেউ যদি মনে করে যে এটা যোগ্য সরকার তো যোগ্য মনে করেছে বলেই তাকে নিয়োগ দিয়েছে, কিন্তু নাগরিক হিসেবে আমি তাকে অযোগ্য মনে করতেই পারি। তার আগে একটি যেটা আমি কোট আনকোট বলছি, বাংলাদেশ ব্যাংকে একটি মব সৃষ্টি করার কি দরকার ছিল? এটা বিভিন্ন জন কমপ্লেন করেছেন যে আহসান ইস মনসুরকে মব সৃষ্টি করে বিদায় করা হলো। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে থ্রেট দেওয়ার ইতিহাসও আছে। সালমান এফ রহমান ওখানে গিয়ে দিয়েছিলেন, সে সময় আমরা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, সেটাও আমরা জানি। কিন্তু এটা একদমই উনি যে বললেন ইলিয়াস খান সাহেব, এটা অপ্রত্যাশিত। সরকার চাইলেই কিন্তু তাকে বিদায় করে দিতে পারে, এটা কোনো আর কিছু করার নেই। আর যেটা বলি যে টিআইবি যে কথা বলছে, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের অতীতের যে গভর্নর, তাদেরও পোর্টফোলিও প্রোফাইল তাদের সামনে রয়েছে। টিআইবি বলুক, অবশ্যই তারা, আমি মনে করি তারা তাদের জায়গা থেকে ঠিক আছে, সরকার তো তার জায়গা থেকে ঠিক আছে। এখন সরকারের প্রমাণের দায়িত্ব চলে এসছে যে আসলে তারা ঠিক নিয়োগ দিচ্ছে কি দিচ্ছে না। কিন্তু আমি একটি কথা বলি যে হঠাৎ করে এসেই যদি কেউ ধরেন মানে গার্মেন্টস এর জন্য এতগুলো টাকা ছাড় করে দিল, এই টাকাটার উৎস কি? স্রেফ গত সরকার, অন্তর্বর্তী সরকার যে পেপার মানি চেপেছিল, সেই পেপার মানি উনি মার্কেটে দিয়ে দিলেন। এটা একটা রিয়াকশন হতে পারে। আমি কিন্তু অর্থনীতিবিদ না, কিন্তু আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনি তো অর্থনীতির ছাত্র। হ্যাঁ, আর একটা কথা বলি যে আপনি সুদের হার নিয়ে যখনই আলোচনা করবেন, তখন হচ্ছে আপনার ইনফ্লেশন রেটটাকে আগে সামনে রাখতে হবে। অর্থাৎ সোজা হিসাব, বাজারে যদি ইনফ্লেশন রেট হয় 6, তো সুদের হার 6 হলে তার ওখানে কেউ টাকা রাখবে না। তো ইনফ্লেশন রেটের চেয়ে যদি বেশি আপনি সুদের হার না রাখেন, তাহলে তো মানুষ আর ওখানে টাকা রাখবে না। হয়তো বা যারা বিনিয়োগ করবে তাদের জন্য সুবিধা, পরে দেখবেন ব্যাংকে কিন্তু লিকুইড মানি নাই। সুতরাং আপনি জানেন তো যে এখানে যে আপনার একজন পদত্যাগও করেছেন ওখান থেকে, যারা মনিটারি পলিসি নিয়ে যারা কাজ করেন এখানে, এটা কিন্তু পিছিয়ে গেছে এই সুদের হার নিয়ে আলোচনা। আমি মনে করি যে এখন দেখানোর বিষয় যে যোগ্য গভর্নর নিয়োগ করেছে, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ হারুনুর রশিদ, আমাদের শেষ করতে হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। ধন্যবাদ ইলিয়াস খান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গেই থাকুন।